নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আমরা প্রত্যেকেই জানি সামনে আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেইন পরীক্ষা আছে। কবে হবে, কতদিন সময় পাবো, এগুলো তো এক্স্যাক্ট বলা যায় না, তবুও মোটামুটি আমরা একটা 6 মাস 7 মাস এরকম একটা টাইম ডিউরেশন ধরে নিজেদের প্রিপারেশন নিতে পারি। তো মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমার ট্রান্সলেশন, প্রেসিস বা রিপোর্ট বাদেও আরও কিছু ছোট গ্রামাটিক্যাল পার্ট, বাগধারা, এই সমস্ত কিছু বিষয়ও থাকে। আর ক্লার্কশিপের ক্ষেত্রে মূলত আমাদের এই প্রত্যেকটা পার্টি লাগবে, একটা হচ্ছে রিপোর্ট রাইটিং বলো, ট্রান্সলেশন বলো বা প্রেসি বলো। তো আমি আজকে একটা রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পরীক্ষা দেব, তো সেক্ষেত্রে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটাও আলাদা আলাদা হবে। যদি তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দাও, তো ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে তোমার ওয়ার্ড লিমিট মোটামুটি একটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে থাকে হচ্ছে 200 শব্দের মধ্যে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে ভেবে দেখো, আমরা কিন্তু এতটা সময় ক্লার্কশিপ পরীক্ষায় পাবো না, কারণ 200 শব্দের একটা রিপোর্ট যদি আমি লিখতে যাই, তাহলে দেখা যাবে ওখানেই পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে। তো মোটামুটি 100 শব্দ বা তার একটু কম বেশি এইরকম একটা কিছু ধরে আমাদেরকে এগোতে হবে। এবার এই যে রিপোর্টের কথা বলছি, এই রিপোর্ট আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে তোমার ফ্যাক্ট বেসড রিপোর্ট, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেস্ক রিপোর্ট। তো ডেস্ক রিপোর্ট কোনগুলো? মনে করো যার টাইম স্প্যান খুব বেশি দিনের নয়, গতকাল গত পরশু কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, তার উপর তোমাকে লিখতে হচ্ছে। আর আরেকটা হচ্ছে তোমার এডিটোরিয়াল রিপোর্ট। এডিটোরিয়াল রিপোর্ট নিয়ে আমরা পরে কোনো একটা সেশনে আলোচনা করব। আজকে মূলত যেগুলো ফ্যাকচুয়াল বা ফ্যাক্ট বেস, বা যার নিউজ পেপারের ক্ষেত্রে যেটাকে বলা হয় ডেস্ক রিপোর্ট, সেটা নিয়েই আলোচনা করব। তো সবার আগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, নিউজ পেপার 3 ধরনের মানুষ মূলত পড়ে। অর্থাৎ আমি যদি একটা ফ্রেমিং করি, রিপোর্ট রাইটিংয়ের একটা ফ্রেমিং করি, তাহলে আমি প্রায়োরিটির দিক থেকে কোন জিনিসগুলো আগে দেব, কোন জিনিসগুলো মধ্যে দেব, বা কোন জিনিসগুলো একেবারে শেষে দেব, এইটা বোঝার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে নিউজ পেপার পড়ছে মূলত 3 ধরনের পাঠক। একদল যারা অতি ব্যস্ত, একদল যারা একটু কম ব্যস্ত, আর 3 নম্বর হচ্ছে যারা অবসর জীবন কাটাচ্ছে, অথবা যারা হয়তো কম্পিটিটিভ এক্সামিনেশন বা একাডেমিকের জন্য নিউজ পেপার খুব খুঁটিয়ে পড়ছে। তোমরা নিজেরা ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শুধুমাত্র নিউজ পেপারের হেডলাইন বা টাইটেল সেটা দেখেই স্কিপ করে যায়। আরও কিছু ধরনের মানুষ আছে যাদের কাছে হয়তো একটু বেশি সময়, তারা হেডলাইনের সঙ্গে সঙ্গে প্রথম প্যারাগ্রাফটা বা প্রথম 2-3 লাইন পড়ছে। আর তৃতীয় শ্রেণীর নাগরিক, মানে তৃতীয় শ্রেণীর নাগরিক সেই সেন্সে নয়, পাঠক, যারা পুরো রিপোর্টটা আদ্যপান্ত ইন টোটো পড়ছে, পুরোটাই পড়ছে। তাহলে দেখো, একজন এডিটর কি চাইবে? তার লেখা বা তার পাবলিশ করা কোনো একটা রিপোর্ট বা কোনো খবর ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছক। তাহলে ম্যাক্সিমাম মানুষের কাছে যদি পৌঁছতে হয়, তাহলে আমাকে সব থেকে বেশি জোর দিতে হবে টাইটেলে। কারণ যারা পুরো রিপোর্ট পড়ছে তারাও টাইটেল পড়ছে, যারা প্রথম 2-3 লাইন পড়ছে তারাও টাইটেল পড়ছে, যারা শুধু টাইটেল পড়ছে তারা তো অবশ্যই হেডলাইন বা টাইটেলটা পড়ছেই। এরপর দ্বিতীয় যে চুম্বকের জায়গাটা থাকবে সেটা হচ্ছে প্রথম 2-3 লাইন। কেন? কারণ তুমি তোমার রিডারকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে পারো না, যে মোটামুটি প্রথম প্যারাগ্রাফটা পড়ছে, তোমাকে ইউ হ্যাভ টু মেক শিওর অর ইউ হ্যাভ টু এনশিওর যে তার কাছে মোটামুটি কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এই অংশটা যেন ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই থাকে। তার মানে আমরা তো আলটিমেটলি একটা উত্তর লিখছি, তাহলে উত্তর লিখতে গেলে আমাদের কতগুলো প্রশ্নের দরকার। এবার প্রশ্ন মানে কি, আমরা WH ওয়ার্ড দিয়ে করব। তাহলে প্রথম প্রশ্ন আমার হতে পারে কি ঘটেছে, মানে হোয়াটের উত্তর দরকার। 2 নম্বর আমার দরকার হচ্ছে কখন ঘটেছে, ওয়েন। 3 নম্বর আমার কি দরকার, কোথায় ঘটেছে। এক্ষেত্রে দেখো, আমি চেষ্টা করব প্রথম দুটো সেন্টেন্সের মধ্যেই অন্তত পক্ষে এই 3টে পয়েন্ট যেন থাকে। আচ্ছা, আমি তৃতীয়টা ওয়েন লিখে ফেলেছি, এটা ওয়্যার লেখা উচিত ছিল। তাহলে তৃতীয়টা আমাকে কি লিখতে হবে, কোথায় ঘটেছে, অর্থাৎ ওয়্যার। এবার কেন ওয়্যার ইম্পর্টেন্ট একবার আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করো আমি বালিগঞ্জে থাকি, বা আমি এই মুহূর্তে বেলঘড়িয়া থেকে এই ক্লাসটা নিচ্ছি। তো একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে,
আমি বেলঘড়িয়াতে আছি, আমার নিউজ ফিডে ভেসে উঠলো বা আমি একটা পেপারে পড়লাম দুটো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হচ্ছে বেলঘড়িয়ায়, আরেকটা হচ্ছে বুলগেরিয়ায়। তাহলে পাঠক হিসেবে কোন খবরটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে? ডেফিনেটলি আমি বেলঘড়িয়ার খবরটা আগে পড়ব। একটু খেয়াল করে দেখবে যে কোনো নিউজ পেপারে সব থেকে বেশি খবর থাকে হচ্ছে রাজ্যের খবর, তারপর একটু কম থাকে হচ্ছে দেশের খবর, দেশের পর আরও একটু কম থাকে হচ্ছে তোমার বিশ্বের খবর, তার থেকেও কম থাকে হচ্ছে ইউনিভার্সের খবর, যে মঙ্গল গ্রহে কি পাওয়া গেছে, চাঁদে জল পাওয়া গেছে কিনা, তার জন্য দেখবো ওই সায়েন্স টেকনোলজি পার্টে দু তিনটে কলাম ম্যাক্সিমাম থাকছে। তাহলে এই যে ডিভাইড করা হচ্ছে যে মানে রাজ্যের ক্ষেত্রে বেশি দেশের ক্ষেত্রে কম, এটা কেন? তার কারণ হচ্ছে যে কোনো মানুষ বা যে কোনো পাঠক শুধুমাত্র তার চৌহদ্দি নিয়েই বেশি ভাবিত থাকে, ঠিক আছে? অর্থাৎ অবশ্যই ভারতে কি ঘটছে সেটা আমার কাছে ম্যাটার করবে, কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করবে পশ্চিমবঙ্গে কি ঘটছে। আমি যেহেতু কলকাতায় থাকি, এমনিতে সবটাই কলকাতা, কিন্তু আমি সত্যিই কলকাতায় থাকি, বালিগঞ্জে থাকি, হ্যাঁ, মানে গ্রেটার কলকাতা নয়। তো আমি যেহেতু কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গে কি ঘটছে তার থেকেও বেশি আমার কাছে বেশি ম্যাটার করবে কলকাতায় কি ঘটছে, তার থেকেও বেশি ম্যাটার করবে বালিগঞ্জে কি ঘটছে। তার মানে দেখো, খেয়াল করে আস্তে আস্তে আমার যতটা কাছের সারফেস হচ্ছে, আমার যতটা কাছের জায়গা হচ্ছে, সেই জায়গার ইম্পর্টেন্স আমার কাছে বেশি থাকছে। আমি এখানে টাইটেলে দিইনি, তো তোমরা মানে যদি সম্ভব হয় টাইটেলেই জায়গাটার নাম উল্লেখ করে দিও যে ইন অমুক। এইবার এক্ষেত্রে একটা সমস্যার জায়গা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমরা সাধারণত প্রপার নাউন ইউজ করব না, ব্যক্তির নাম তো ব্যবহার করবই না, এবং যদি উল্লেখ করে দেয়া না থাকে, দেখো, ইফ ইট ইজ মেনশন ইউ হ্যাভ টু রাইট। ধরো বলে দিল যে বরানগরে একটা দুর্ঘটনা ঘটেছে বা একজন মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি কেন এক্স ওয়াই জেড বা এবিসি লিখতে যাবে? সেক্ষেত্রে তোমাকে বরানগর, কলকাতা বা যে জায়গার নাম দেয়া আছে সেটাই তোমাকে লিখতে হবে। কিন্তু যদি কোনো কিছু উল্লেখ করে দেয়া না থাকে, তাহলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব প্রপার নাউনগুলোকে অ্যাভয়েড করার। হ্যাঁ, একটা দুটো করে দিলে খুব যে বড় ভুল হবে তা নয়, কিন্তু আমাদের চেষ্টা থাকবে। এমনিতে খেয়াল করে দেখো, এটা কিন্তু শুধুমাত্র একাডেমিকের সেগমেন্ট থেকেই আমি বলছি। নিউজ পেপার রিপোর্ট মানে অ্যাকচুয়ালি রিপোর্ট তো আর পরীক্ষার জন্যে না, এটা আমাদের টেস্ট করার জন্যে নেয় ছাত্রদের, কিন্তু অরিজিনালি এটার যেটা পারপাস, টু সার্ভ দ্য পারপাস, তো সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় এক্স ওয়াই জেড এবিসি লেখা থাকবে না, ওখানে জায়গার নামই লেখা থাকবে। তো এটা করার একটা বড় কারণ এটা হতে পারে কিছুটা স্বচ্ছতা বজায় রাখা। কারণ ধরো তুমি নিজের নাম, নিজের এক্স্যাক্ট লোকেশন লিখে দিলে, তো সেভাবে ভাবতে গেলে তোমার যে আইডেন্টিটি সেটা কোনো না কোনোভাবে যিনি খাতা চেক করছেন তার কাছে হয়তো স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। এমনিতে তো পিএসসি দুর্নীতি বিরোধী, আহ, নাকি জানি না, যাই হোক, কথার কথা, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এটাই একটা রিজন হতে পারে যে কারণে আমরা সরাসরি নিজের নাম বা জায়গার নাম এগুলো উল্লেখ করব না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ মেনশনড অর গিভেন। ঠিক আছে, এই একটা ব্যাপার। তো আমি সবার প্রথম আমাকে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনের আমি ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল লেটার করেছি, চাইলে তুমি পুরোটাকেও আপার কেসে লিখতে পারো বা ক্যাপিটাল লেটারে লিখতে পারো, মানে ড্রিভেনের ডি আর আরটাকেও ক্যাপিটাল লেটারে লিখতে পারো। কেন লিখতে পারো? কারণ এমনিতে নিউজ পেপারের ক্ষেত্রে দেখবে এটা বোল্ড করা থাকে, তো আমিও এখানে এটা বোল্ড করার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আর পরীক্ষার খাতায় দ্বিতীয়বার পেন বোলাবে না। তো স্বাভাবিকভাবে তুমি যেটা করতে পারো, পুরোটা আপার কেস অথবা অ্যাটলিস্ট ফার্স্ট লেটারগুলো অ্যাপার্ট ফ্রম প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল তোমাকে আপার কেসে লিখতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি একটা আন্ডারলাইন করে দিতে পারো। তো আমি বলবো ক্যাপিটাল লেটারে বা ফার্স্ট লেটার ক্যাপিটাল করাই ভালো। আন্ডারলাইন করো কি না করো এই নিয়ে পিএসসির আলাদা কোনো গাইডলাইন নেই, করতেও পারো নাও করতে পারো। 2 নম্বর, এরপর তোমাকে লিখতে হবে আ স্টাফ রিপোর্টার অথবা বাই আ স্টাফ রিপোর্টার। এখানে একটা কথা বলে রাখি, এখানে তুমি স্টাফ রিপোর্টার লেখো চাই না লেখো কিচ্ছু যায় আসে না। আরও কিছু এর পরিবর্তে লেখা যেতে পারে, যেমন স্পেশাল করসপন্ডেন্ট। যদিও স্পেশাল করসপন্ডেন্ট মানে করসপন্ডেন্ট আর রিপোর্টারের মধ্যে আগেকার দিনে একটু পার্থক্য করা হতো। যেমন আমি একটা আর্টিকেল পড়ছিলাম কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের, ওরা বলছে যে
করসপন্ডেন্ট হচ্ছে তারা যারা বাইরে থেকে খবরটা সংগ্রহ করছে, ঠিক আছে, মানে একেবারে জায়গায় যাচ্ছে, রোম করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে সংগ্রহ করছে, তো তাদেরকে বলা হচ্ছে করসপন্ডেন্ট। যদিও এখন দেখা যাচ্ছে যে নিউজ রিপোর্টার করসপন্ডেন্ট দুজনেরই কাজ এখন অলমোস্ট ডেস্ক জব, অর্থাৎ ওখানে বসেই করছে এক। আর 2 নম্বর হচ্ছে তোমার স্টাফ রিপোর্টার, সে কিন্তু অনেক বেশি ফ্যাকচুয়াল দেবে, মানে ফ্যাক্ট দেবে বা ডেটা দেবে, ওয়্যারঅ্যাজ যখন তুমি এখানে করসপন্ডেন্ট লিখছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যানালিসিসের কিছুটা জায়গা থেকে যাচ্ছে। এগুলো ছোট ছোট পার্থক্য, একটু জেনে নেওয়া ভালো। রিপোর্টার যখন তুমি লিখছো তখন সেটা ডেটা ওরিয়েন্টেড হবে, যখন তুমি করসপন্ডেন্ট লিখছো সেক্ষেত্রেও ডেটা ওরিয়েন্টেড করতে পারো, কিন্তু একটু চেক করে দেখবে যে যারা হচ্ছে তোমার করসপন্ডেন্ট শব্দ, তো সেক্ষেত্রে ডেটার সাথে সাথে কিছুটা অ্যানালিসিসের জায়গা, অর্থাৎ সেলফ ওপিনিয়ন অবশ্যই নিজের ওপর দিয়ে চালাবে না, অন্যের ওপর দিয়ে সেই অ্যানালিসিস বা ওপিনিয়নটা চাপিয়ে দিতে পারো। এটা হচ্ছে 2 নম্বর। কিন্তু আমরা যদি মডার্ন ইংলিশ দেখি, মডার্ন ইংলিশে তুমি নিউজ পেপার দেখো, হিন্দু বা দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, তো দেখবে অধিকাংশ নিউজ পেপারে না তো করসপন্ডেন্ট লেখা থাকে, না তো তোমার করসপন্ডেন্স লেখা থাকছে না, রিপোর্টারও লেখা থাকছে না, সরাসরি নাম দেয়া থাকছে। কি করে দেয়? লিখে দেয় রিপোর্ট বাই অমুক, ধরো দিল অর্ণব গোস্বামী, রিপোর্ট বাই অর্ণব গোস্বামী, অথবা রিপোর্ট বাই সুমন, ঠিক আছে, আনন্দবাজারের, এরকম কোনো নাম দিয়ে ধরো দিল, বা ঋতব্রত সামথিং। তো বিষয় হচ্ছে এই জিনিসটা তোমরা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ প্রপার নাউন বা তুমি তোমার নিজের নাম কিন্তু এখানে লিখতে পারবে না। তবে এখানে আমরা একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, যদি তুমি নিজের নাম না লিখতে চাও এবং এই প্যাটার্নটাকে ফলো করতে চাও যে রিপোর্ট বাই, তো সেক্ষেত্রে এবিসি অথবা XYZ লিখে দিতে পারো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু চালানো যেতে পারে, 3 রকমভাবে বিষয়টা লেখা যেতে পারে। তবে আমি বলবো পিএসসি কিন্তু, বা একাডেমিক বা কম্পিটিটিভ, দে অলওয়েজ ফলো ওল্ড স্কুল অর ওল্ড মেথড। তো সেক্ষেত্রে স্টাফ রিপোর্টার লেখাটাই গ্রহণযোগ্য বা ভালো, বাকিগুলো লিখলেও বিশেষ কোনো সমস্যা নেই, আলাদা কিছুই নয়। এরপর আমি কি ব্যবহার করব? এরপর আমি লিখব হচ্ছে জায়গার নাম। এবার জায়গার নাম যদি বলে না দেয়া থাকে তাহলে আমি এবিসি, PQRS, XYZ যা ইচ্ছা করতে পারি। তবে মাথায় রাখবে, এখানে যদি XYZ করি, এখানে আমি XYZ করব না, মানে সেম নামগুলো যেন, একই নাম পার্সনের নাম, একই ডিজিট তোমার প্লেসের নাম, সেটা যেন না হয়ে যায়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা কি করব? তারপর আমরা লিখব হচ্ছে অক্টোবর 30। মানে অক্টোবর 30 তুমি কেন লিখবে? তুমি যে ডেটে পাবলিশ করতে চাইছো সেই ডেটটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ এই যে জায়গাটা, এটা হচ্ছে ডেট অফ পাবলিশিং, অর্থাৎ যে ডেটে তোমার নিউজ পেপারটা বেরোচ্ছে। তো স্বাভাবিকভাবে তুমি যে ডেটে পাবলিশ করছো, ডেফিনেটলি সেই নিউজটা তার 1 দিন অথবা 2 দিন আগের হবে। সাধারণত ইয়েস্টারডের করতে পারো, আমি এক্ষেত্রে 2 দিন আগের করেছি, কারণ ইনসিডেন্টটাকে ঘটিয়েছি হচ্ছে তোমার 2 দিন আগে, মানে মিড নাইটে। তাহলে যদি রাত 2টোর সময় বা আহ, মানে ভোর 3টের সময় ঘটনা ঘটে, সেটা হয়তো পরের দিন সকালবেলা অত তাড়াতাড়ি পাবলিশ করা সম্ভব নয়। এটা চাইলে তোমরা ইয়েস্টারডে দিয়েও শুরু করতে পারো। তাহলে আমি কি বুঝলাম? আমি বুঝলাম হচ্ছে যে সবার প্রথম আমাকে লিখতে হবে জায়গার নাম, দ্বিতীয়ত আমাকে লিখতে হবে হচ্ছে ডেট। আচ্ছা, এই পার্টগুলো আমরা এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে না লিখলেও কোনো সমস্যা নেই। এবার আমি একটু রিপোর্টটা তোমাদের সামনে পড়ার চেষ্টা করছি এবং এখানে 2-4টে পয়েন্ট তোমাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে নেওয়ার আছে, যে রিপোর্ট আমরা কোন টেন্সে লিখব। আমি যেহেতু বললাম, যেহেতু এটা গতকালের ঘটনা, আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম যদি পাস্ট টাইমকে রেফার করে, উই হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স ইন সিম্পল পাস্ট অর পাস্ট ইনডেফিনিট টেন্স। তো স্বাভাবিকভাবে যদি আমি গতকাল ঘটেছে বা 29 তারিখ ঘটেছে বা 24 তারিখ ঘটেছে এরকম কিছু মেনশন করে দিয়ে আমাকে সিম্পল পাস্ট টেন্সে লেখাটাই দস্তুর বা সেটাই লেখা উচিত। আরেকটা ভুল ধারণা আছে ছাত্রছাত্রীদের, যে আমি অ্যাক্টিভ ভয়েসে লিখবো নাকি প্যাসিভ ভয়েসে লিখবো, দুটোই হতে পারে। কিরকম? মাথায় রাখবে, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখছি তখন স্ট্রাকচারটা কি থাকে। যখন অ্যাক্টিভ ভয়েসে লিখছি তখন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে ডুয়ার, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি ঘটেছে, ইনসিডেন্ট, হোয়াট অথবা হুমের উত্তর। যখন আমি, এটা অ্যাক্টিভ ভয়েস। যখন আমি প্যাসিভ ভয়েসে লিখছি
তখন এই অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যায়, মানে এখানে সাবজেক্টই লেখা উচিত, কিন্তু তোমাকে বুঝতে হবে এই অবজেক্টটার কথা বলছি। তাহলে সবার প্রথম এই অবজেক্ট মানে ইনসিডেন্টটা চলে আসছে, তারপর আমার ভার্ব আসছে, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, আর সাবজেক্টটা চলে যাচ্ছে অবজেক্টের জায়গায়। অ্যাকচুয়ালি অবজেক্টের জায়গায় নয়, প্রিপোজিশনাল অবজেক্টের জায়গায়, কারণ তার আগে একটা বাই আসবে। এখানে হি থাকলে এখানে কি হয়ে যাবে, হিম। তো ঘটনা দেখো, এই যে হিম, এই হিম কিন্তু এই সেন্টেন্সের হি, মানে এই সেন্টেন্সে যে ডুয়ার, এই সেন্টেন্সেও সে ডুয়ার, কিন্তু তাকে আমি প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে লিখলাম। ওয়্যারঅ্যাজ এটা যদি ঘটনা হয় মানে অবজেক্ট হয়, সেটাকে আমি সবার প্রথমে দিলাম। এবার আমরা ইংরাজি কিভাবে পড়ি, বাদিক থেকে ডান দিকে পড়ি। তাহলে আমি পাঠকের যদি দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোন শব্দটা সবার আগে চোখে পড়বে, প্রথম শব্দটা। তো যদি দেখো ডুয়ার ইম্পর্টেন্ট হয়, যদি ডুয়ার ইম্পর্টেন্ট হয়, রাইট অ্যাক্টিভ ভয়েস। যদি দেখো ইনসিডেন্ট ইম্পর্টেন্ট বা অবজেক্টকে প্রথমে রাখতে হচ্ছে, ইউ ক্যানট বাট ইউজ প্যাসিভ ভয়েস। এইটা হচ্ছে বিষয়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি এই এক্সাম্পলটা দিয়ে থাকি ছাত্রছাত্রীদের। মনে করো আজ থেকে 5-7 বছর আগে বা একটু কম বেশি হতে পারে, পুলওয়ামায় 42 জন ভারতীয় জওয়ানকে হত্যা করা হয়েছিল। কারা করেছিল, করেছিল হচ্ছে টেরোরিস্টরা। তাহলে টেরোরিস্ট হচ্ছে ডুয়ার, আর সোলজাররা হচ্ছে তোমার অবজেক্ট, মানে কারা মারা গিয়েছিল। একজন রিডার হিসেবে তোমার কাছে কোন নিউজটা বেশি শকিং এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট, শকিং এর থেকেও কোনটা বেশি ইম্পর্টেন্ট, কে মারলো নাকি কে মরলো? স্বাভাবিকভাবে আমরা কে মারলো এটা ইম্পর্টেন্ট হলেও তার থেকে বেশি আমরা ইম্পর্টেন্স দেব হচ্ছে কে মারা গেল। তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে টেরোরিস্ট কিল্ড সোলজার্স না লিখে সোলজার্স ওয়ার কিল্ড বাই টেরোরিস্ট, এইরকম একটা স্ট্রাকচার করবো। এবার এখানে কিল্ডের জায়গায় মার্টিয়ার্ড করতে পারি, বা অ্যাটলিস্ট এত বা অ্যারাউন্ড এত দিয়ে সেন্টেন্সটাকে আর একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আমি টেরোরিস্টকে হাইলাইট করতে চাইছি না, আমি চাইছি কে মারা গেছে, অর্থাৎ অবজেক্টটাকে প্রথমে আনতে চাইছি। দ্যাট ইজ ওয়াই আমি প্যাসিভ ভয়েস লিখলাম। আর আমি যদি ইজ বলে থাকি বা আর বলে থাকি তাহলে ওটা ওয়্যার হবে। 42 জার্মানস ওয়্যার কিল্ড, হ্যাঁ, প্রেজেন্টে লেখা যাবে না, পাস্টে, কারণ অলরেডি ঘটনাটা গতকাল বা তার আগের দিন ঘটে গেছে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের ঘটনাটা আমরা বুঝতে পারলাম। এইবার আমরা একটা টাইটেল দিলাম, সেটা কি, ড্রিভেন টু ডেথ ফর ডাউরি, অর্থাৎ মৃত্যু হয়েছে কিসের জন্য, ডাউরির। এখানে চাইলে তুমি জায়গাটার নাম দিয়ে দিতে পারো। এখান থেকে আমার লেখা শুরু হলো। প্রথমেই কি লিখলাম, আ নিউলি ওয়েডেড উইমেন, ব্র্যাকেটে এজ দিয়ে দিচ্ছে, হু ওয়াজ সেট অন ফায়ার allegedly by her husband for dowry in PQR area on October 28 perished at the burn unit of a city hospital on Tuesday. খেয়াল করে দেখো, কোনো জটিলতা নেই, সহজ সেন্টেন্স, কিন্তু এখানে আমি একই সাথে অনেকগুলো জিনিসের উত্তর দিয়ে দিয়েছি। সেটা কি কি, আমি একটু মার্কিং লাল দিয়ে করলে আশা করি বুঝতে সুবিধা হবে। সবার আগে দেখো কি ঘটেছে, কি ঘটেছে তার উত্তর, মানে হোয়াটের উত্তর আমি ব্যবহার করছি কিভাবে, আ নিউলি ওয়েডেড উইমেন পেরিশড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, এটার উত্তর। 2 নম্বর, যে শুধুমাত্র চোখ বুলিয়ে চলে যাবে সে এটাও দেখবে যে ঘটনাটা কোথায় ঘটেছে, ঘটনাটা কোথায় ঘটেছে, তো সেখানে আমি পিকিউআর এরিয়া এই অংশটা দিয়েছি। 3 নম্বর, একই সাথে আমি বোঝাতে চাইব কবে ঘটেছে বা কখন ঘটেছে, আমি এখানে ডেটটাও ব্যবহার করেছি। এটা হচ্ছে অক্টোবর 28 ঘটেছে, এখানে আমি কিন্তু ডেট একদিন বা দুদিন পরের দেব, এখানে যা ডেট থাকবে তার পরের দিন বা তার পরের দিনের ডেট আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে ঘটনাটা কোন জায়গায় ঘটেছে, তার মানে অ্যাডভার্ব অফ প্লেস আরও কিছুটা আছে, যে বার্ন ইউনিট অফ হসপিটাল, এবং কখন ঘটেছে ওয়েনের উত্তরও দেয়া হচ্ছে অন টুইসডে। আচ্ছা, এখানে দুটো জিনিস আলাদা আলাদা, দুটো ডেট আলাদা। 28 তারিখ তাকে মানে বার্ন করা হয়েছিল, সেই মুহূর্তে তিনি মারা যাননি, তিনি হয়তো তাকে মানে শি ওয়াজ টেকেন টু হসপিটাল এবং ফাইটিং ফর হার লাইফ, হয়তো একদিন বা দুদিন পর তিনি মারা গেছেন। তাই জন্য এখানে যেটা 28 তারিখ, এখানে যে টুইসডে, দুটো কিন্তু এক নয়। সেন্টেন্সটা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে কি ঘটেছে, কি ঘটেছের উত্তর হচ্ছে নতুন নববিবাহিত একজন স্ত্রী, সবে সবে যার বিয়ে হয়েছে, সে
পেরিশড হয়েছে। পেরিশড আমি পরে বলছি এর ইউজটা। এখানে তুমি চাইলে পেরিশের পরিবর্তে সহজ ইংরেজিতে লিখতে পারো ডাইড। যদি ডাইড না চাও লিখতে পারো সাকাম টু ডেথ। যদি সাকাম টু ডেথ না লিখতে চাও ডান টু ডেথ এই জাতীয় শব্দ লিখতে পারো। আচ্ছা, পেরিশ শব্দটা আর ডায়েট শব্দটার মধ্যে পার্থক্য, পেরিশ শব্দটার মধ্যে কিন্তু এই মৃত্যুর মধ্যে একটা ভায়োলেন্স, একটা ক্রুয়েলটি, এই ব্যাপারটা বোঝায়, যেটা শুধুমাত্র ডাই শব্দের মাধ্যমে বোঝাবে না। অথবা চাইলে এটাকে ওয়াজ কিল্ড এরকমও তুমি চাইলে করতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমি পেলাম হচ্ছে কি ঘটেছে, তার উত্তর এই লাল। আচ্ছা, কোথায় ঘটেছে? তার বাড়িতে, এরিয়াটার কথা বলেছি, এবং পরের দিন সে একটি সিটি হসপিটালের বার্ন ইউনিটে ভর্তি ছিল, সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মানে আমি পেলাম হচ্ছে হোয়াট, ওয়্যার আর ওয়েন। খেয়াল করে দেখো আমরা আরও একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে হাউ। হাউ হচ্ছে হোয়াটের ডেসক্রিপশন। কি ঘটেছে এটা অবজেক্টিভ অ্যাপ্রোচ, সে মারা গেছে, তারই ডেসক্রিপশন হচ্ছে হাউ, কিভাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অলরেডি এখানে মেনশন করে দিয়েছি যে তাকে দগ্ধ করে মারা হয়েছে। হু ওয়াজ সেট অন ফায়ার অ্যালেজলি। অ্যালেজ শব্দটার মানে কি? অ্যালেজ বলতে বোঝায় অভিযোগ, কিন্তু যে অভিযোগের জন্য তোমার কাছে অ্যাম্পেল টেস্টিমনি বা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই। মানে এক সময় আমরা বলি না, মানে অ্যাকচুয়ালি দেখো, এখন কাউকে কিন্তু ওইভাবে দোষী বলা যায় না যতক্ষণ না পর্যন্ত তার অভিযোগ সত্য প্রমাণিত হচ্ছে। যতক্ষণ না কোর্ট বা কোনো অথরিটি সেটাকে মর্যাদা দিচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে কালপ্রিট, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে অভিযুক্ত বলতে পারো, কখনো দোষী বলতে পারো না। তাহলে অ্যালেজ থেকে এসছে অ্যালেজডলি। অ্যালেজ শব্দটার মানে চার্জ উইদাউট প্রুফ, অর্থাৎ তোমার কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই কিন্তু তুমি অভিযোগ করছো। অভিযোগ অনেক সময় মিথ্যাও হতে পারে, সত্যিও হতে পারে, দ্যাট ডিপেন্ডস। এরপর তাহলে ফার্স্ট সেন্টেন্সে আমি তিনটে জিনিসের উত্তর বলে দিলাম, কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। 2 নম্বর, আচ্ছা এখানে হু ওয়াজ ডাইড এটা আমার রিলেটিভ ক্লজ, কারণ এই উইমেনকে কোয়ালিফাই করছে, ইটস আ নাউন, সো ইটস আ রিলেটিভ ক্লজ। দ্বিতীয় সেন্টেন্সে দেখো আমি বলছি দ্য উইমেন ওয়াজ রিপোর্টেডলি টর্চার্ড টু ডেথ উইদিন উইকস অফ ম্যারেজ। উইকস মানে কিছু সপ্তাহের মধ্যে, এখানে চাইলে তুমি উইকস না লিখে উইদিন আ ফিউ উইকস লিখতে পারতে, উইদিন আ ফিউ উইকস লিখতে পারতে, অথবা আমরা শুধু উইকসও লিখতে পারি, মানে কিছু সপ্তাহ, খুব বেশি নয়। তো এখানে একটি শব্দকে হাইলাইট করব, সেটা হচ্ছে রিপোর্টেডলি। রিপোর্টেডলি বলতে বোঝাচ্ছে, খেয়াল করে দেখো, এই যে নিউজটা, যেখানে প্লেস অফ হ্যাপেনিং যাকে বলছি, আই ওয়াজ নট দেয়ার, or the reporter or correspondent, whoever it may be, he was not present at the time of happening of that incident. সো হাউ ক্যান হি সে যে এটা মারা হয়েছে নাকি সে সুইসাইড করেছে, এই বিষয়গুলো সে বলতে পারবে না স্বাভাবিকভাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে রিপোর্টেডলি বলতে এটা সোর্স বোঝায়। ঠিক আছে, তুমি অ্যাকর্ডিং টু দিয়েও করতে পারো অথবা অ্যাজ পার দিয়েও করতে পারো, বাট বেটার হচ্ছে রিপোর্টেডলি, মানে সূত্রের খবর অনুযায়ী। তার মানে এই যে টার্মটা আমি ব্যবহার করলাম জটিল কিছু না, কিন্তু একদম নিউজ পেপারে যে ধরনের টার্মিনোলজি আমরা ব্যবহার করি সেটাই ব্যবহার করলাম। আচ্ছা, টর্চার টু ডেথ বলতে বোঝায় হচ্ছে মানে টর্চার করে মেরে ফেলা হয়েছে উইদিন উইকস অফ ম্যারেজ। খেয়াল করে দেখো, এই যে উইদিন উইকস অফ ম্যারেজ, এটা কিন্তু আমার এই নিউলি ওয়েডেড উইমেন এইটাকে সাপোর্ট করছে। কারণ আমি আবার মনে করিয়ে দিলাম, দেখো কিছু জায়গা তোমাকে সেন্টিমেন্টে সুড়সুড়ি দিতে হবে। একজন মানে পণের জন্য কাউকে মারা হয়েছে, জেনারেলি এটা কিন্তু বিয়ের 15-20 বছর পরে হয় না। এবার তুমি যখন তার এজটা বলে দিচ্ছ 23 বছর, এবং সবে মাত্র মানে কি বলবো, বিয়ে হয়েছে 3-4 সপ্তাহ, তো যারা পড়বে না তাদের মধ্যে একটা মানে অনুভূতি তৈরি হবে। তো এই ছোট ছোট অর্নামেন্টগুলোকে তোমাকে খেয়াল করতে হবে। এখানে তুমি ধরো দেখা গেল বিয়ের 10 বছর পর, 10 বছর পরেও মারা যেতে পারে, বাট তোমাকে এখানে ইমোশনের জায়গাটাকেও একসাথে যতটা পারবে মজবুত রাখতে হবে। তারপর এবার নিজেরা ভাবো কি হয়েছে, একজনকে পুড়িয়ে মারা হয়েছে এবং পরের দিন সে হাসপাতালে মারা গেছে, পাতি কথা। এইরকম ঘটনায় যারা অভিযুক্ত, দ্য অ্যাকিউজড,
তারা কি বাড়ি বসে থাকবে যে লেট দ্য পুলিশ কাম অ্যান্ড অ্যারেস্ট আস? কখনো না, তারা পালিয়ে যাবে। তাহলে এসকেপ অথবা ফ্লিড যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো। হার ইনলজ, ইনলজ বলতে শ্বশুরবাড়ির লোকজন, ইমিডিয়েটলি ফ্লিড দ্য সিন, অর্থাৎ সেই জায়গা থেকে পত্রপাঠ পালিয়ে গেছে, গা ঢাকা দিয়েছে। চলে আসি পরের প্যারাগ্রাফ। তিনটে প্যারাগ্রাফে আমরা করব। আমি এটা ক্লার্কশিপের থেকে একটু বেশি, মিসলেনিয়াস বিসিএস এর থেকে একটু কম, এইরকম একটা স্ট্যান্ডার্ডের রাখছি। লাস্টে কিছু এক্সট্রা পয়েন্ট বলে দেব, ওগুলো চাইলে তোমরা অ্যাড করে নেবে। সেকেন্ড প্যারা বলছে, ইট ওয়াজ অল টু কমন টু হিয়ার শাউটস অ্যান্ড স্ক্রিমস ফ্রম হার হাউস ওয়েন হার মাদার ইন ল অফেন ফট উইথ হার অন দ্য ইস্যুস অফ ডাউরি। খেয়াল করো, আমরা একটা কোটেশন দিয়ে শুরু করেছি। কেন কোটেশন দিয়ে শুরু করলাম? এই যে জায়গাগুলো আমি বললাম, এটা তো যিনি রিপোর্ট করছে তার ভাষা, কিন্তু হি ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ হ্যাপেনিং। যখন ইনসিডেন্টটা ঘটেছে সেই মুহূর্তে সে প্রেজেন্ট ছিল না। তাহলে সোর্সটা তাকে বলতে হবে। তাহলে এই সোর্স কে হতে পারে? পুলিশ হতে পারে, কোনো আই উইটনেস হতে পারে, পাশের বাড়ির লোকজন কেউ হতে পারে, যে কেউ একজন হতে পারে, লোকাল পিপল হতে পারে, নেইবার হতে পারে, যে কোনো একজন হতে পারে। তো প্রথমে আমরা শুরু করলাম কোটেশনটা দিয়ে। আচ্ছা, আমরা এটা অনেকেই জানি যে রিপোর্টিং স্পিচ আমরা রিপোর্টেড স্পিচের আগে না দিয়ে পরেও দিতে পারি। যেমন ধরো আমি বললাম রাম সেজ বা রাম সেড আম আ গুড বয়, না বলে কি বলতে পারি? আম আ গুড বয় সেড রাম। যখন রিপোর্টিং স্পিচটা শেষে যায় তখন রুল অফ ইনভার্সন অ্যাপ্লিকেবল হয়। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি নাউন না থেকে প্রোনাউন থাকে তাহলে কিন্তু অনেক সময় এই রুল অফ ইনভার্সনকে আমরা মানে স্কিপ করে যাই। মানে আই অ্যাম আ গুড বয়, হি সেড ই লিখি, মানে সেড হি জেনারেলি লেখা হয় না, কিন্তু যদি ওটা নাউন থাকে সেটাকে ইনভার্সন করে দেবে। তাহলে এই যে সব কিছু জানা গেল, এর সোর্স কি? নিশ্চয়ই পাশের বাড়ির লোক, তাই না? নিশ্চয়ই কোনো ক্যামেরা আন্টি হবে বা সেরকম কেউ হবে। তো বলছে ইট ওয়াজ অল টু কমন। এখানে একটা খুব সুন্দর ইউজ আছে, অল টু। তিনটে শব্দ, একটা হচ্ছে অল টু, একটা হচ্ছে অনলি টু, আরেকটা হচ্ছে নান টু। আচ্ছা, নান টু মানে কিন্তু ঘটক নয়, হ্যাঁ। আচ্ছা, অনলি টু মানে হচ্ছে ভেরি, নান টু মানে হচ্ছে নট ভেরি, আর অল টু শব্দটা আমরা এমন কিছু ফ্রিকুয়েন্ট ইভেন্টের জন্য ব্যবহার করি যেটা ডিজার্ভিং নয়, মানে যেটা ডিজার্ভ করা যায় না, যেটা না হওয়াই বাঞ্ছনীয়। ঠিক আছে, যেটা না হওয়াই বাঞ্ছনীয়। তোমরা একটু জানিও তো সাউন্ড ঠিক আছে কিনা, একবার একটু দেখে নিস তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তো আমি বলছি অল টু কমন। কমন মানে কি? খুব ফ্রিকুয়েন্ট, প্রত্যেক দিন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা। কিন্তু একই সাথে অল টু দিয়ে আমি এইটা বুঝিয়ে দিলাম, ইট শুড নট হ্যাপেন, এটাও বুঝিয়ে দিচ্ছি অল টু দিয়ে। ইট ওয়াজ অল টু কমন টু হিয়ার শাউটস অ্যান্ড স্ক্রিম ফ্রম হার হাউস ওয়েন হার মাদার ইন ল অফেন ফট উইথ হার অন দ্য ইস্যুস অফ ডাউরি। কে বলেছে? সেড অ্যান ওল্ড ম্যান লিভিং ইন দ্য নেবারহুড। অর্থাৎ বলছে এটা প্রায় প্রত্যেক দিনেরই ঘটনা যখন শোনা যেত তার শাশুড়ির সাথে তার বাক্য বিনিময় বা তার উত্তপ্ত বাদানুবাদ বা চিৎকার চেঁচামেচি, শাউট অ্যান্ড স্ক্রিম, অর্থাৎ আর্তনাদও বলতে পারো। কখন, কোন ইস্যু নিয়ে? যখন তারা নিজেদের মধ্যে লড়াই করত, বাক্য বিনিময় করত। ইংরেজিতে একটা শব্দ আছে হিটেড এক্সচেঞ্জ, ঠিক আছে? কিসের উপর? তোমার ডাউরি নিয়ে, অর্থাৎ শাশুড়ি ডাউরি চাইতো, সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতো। এটা বলেছে কে? সোর্স আমি বললাম হচ্ছে একজন বয়স্ক নাগরিক বা প্রতিবেশী। ঠিক আছে, তারপরে সেই দুর্বিষহ রাতে, অন দ্য ফ্রেটফুল নাইট, কি হয়েছে? হার হাজব্যান্ড অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, এখানে এটা না, এই ফ্যামিলি মেম্বার্স শব্দটাকে তোমরা চেঞ্জ করে দিও, কারণ ওল্ড ইংলিশে মানে অ্যাকচুয়ালি যেহেতু আমি বললাম যে কম্পিটিটিভ এক্সাম অলওয়েজ ফলো ওল্ড স্কুল বা ওল্ড মেথড, তো সেক্ষেত্রে একটা নিয়ম আমরা পড়াই যে ফ্যামিলি মেম্বার্স নয়, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। কিন্তু মডার্ন ইংলিশ বা তুমি যদি নিউজ পেপার পড়ো তো সেখানে ফ্যামিলি মেম্বারই পাবে, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পাবে না। বা ছোট করে লিখতে পারো ফ্যামিলি, ফ্যামিলি মানেই ওই মেম্বার্স আর আলাদা করে লেখার দরকার হয় না। তো এটাকে তোমরা, আমি খেয়াল করিনি, পারলে একটু পেরেন্টস করে নিও। তাহলে কি বললাম? অন দ্য ফেটফুল নাইট হার হাজব্যান্ড along with his parents
বিট আপ এমএনও, এমএনও বলতে সেই মহিলার নাম, ওই 23 বছরের মেয়েটির কথা, মার্সিলেসলি মানে তাকে নির্দয়ভাবে মেরেছে, অ্যান্ড কনফাইন্ড হার টু আ রুম ফলোয়িং অ্যান অল্টারকেশন ওভার দ্য ইস্যু। তো এখানে দেখো মার্সিলেসলি মানে কি, নির্মমভাবে। চাইলে এখানে একটা ইডিয়াম ব্যবহার করতে পারো যে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, এসপি বক্সিতে পেয়ে যাবে, কাউকে মানে একদম মেরে গায়ে কালশিতে ফেলে দেয়া, ব্ল্যাক অ্যান্ড ব্লু এই শব্দটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তার সাথে কি বলছে, কনফাইন্ড হার্ট, তাকে আটকে রেখেছিল কোথায়, একটা ঘরে, একটা রুমে। কখন? ফলোয়িং, ফলোয়িং মানে ইন দ্য ওয়েক অফ, এখানে ফলোয়িং এর পরিবর্তে ইন দ্য ওয়েক অফ, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা তার পরিণতি স্বরূপ। ফলোয়িং অ্যান অল্টারকেশন, অল্টারকেশন মানে ঝামেলা, যেটার কথা বললাম উত্তপ্ত বাদানুবাদ, বা যেটাকে আমরা বলতে পারি যে হিটেড এক্সচেঞ্জ বা হিটেড আর্গুমেন্টস ওভার দ্য ইস্যু। ওভার দ্য ইস্যু বলতে ডাউরির কথা, ঠিক আছে। অ্যাট ওয়ান স্টেজ দে সেট দ্য ভিকটিম অন ফায়ার বাই পোরিং কেরোসিন। তারপর কি হচ্ছে, জিনিসটা আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে পৌঁছচ্ছে এবং একটা পর্যায়ে এসে তারা, তার মানে এখানে আমি কিন্তু একজন শুধু হাজব্যান্ডকে দায়ী করিনি, আমি কি বলছি, সম্মিলিতভাবে, তার মানে একটি মেয়ে অথচ তার এগেনস্টে 3-4 জন, তাকে নির্দয়ভাবে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। তো এই জায়গাগুলো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা কোটেশন আমরা দিলাম, সেটারই কিছু অ্যানালিসিস হলো, এবং খেয়াল করবে ফার্স্ট প্যারাগ্রাফে যা লিখেছি সেকেন্ড প্যারাগ্রাফে ওটাকেই সাপোর্ট করছি, শুধু ল্যাঙ্গুয়েজগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। লাস্ট প্যারাগ্রাফ, পুলিশ হ্যাভ ম্যানেজ, পুলিশ কিন্তু প্লুরাল নাম্বার, পুলিশ, পোল্ট্রি, পিজেন্ট্রি, ক্যাভালরি, ক্লার্জি, ইনফ্যান্ট্রি, এই জাতীয় শব্দগুলোর সাথে তোমার প্লুরাল লিখতে হবে, মানে প্লুরাল ভার্ব হ্যাভ ব্যবহার করতে হবে। পুলিশ হ্যাভ ম্যানেজ টু ট্রেস দ্য ব্রাইডগ্রুম ফ্রম হিজ বোট হোল্ড নেক্সট মর্নিং। এখানে কিছু কিছু ভালো শব্দ আছে। সবার প্রথম হচ্ছে ট্রেস। ট্রেস মানে হচ্ছে হদিশ করতে পেরেছে, মানে লুকিয়ে আছে, হদিশ করতে পেরেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর শব্দ আছে বোল্ট হোল। বোল্ট হোল বলতে বোঝায়, এটা অ্যাকচুয়ালি র্যাবিটের জন্য ব্যবহৃত হয়, মানে আত্মরক্ষার জন্য খরগোশ যে গর্তে ঢুকে যায়, বা ইঁদুর বা অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তবে তাই বলে ডেন্স ব্যবহার করবে না। তার মানে এরা তো কেউ বাঘ বা সিংহ নয়, তারা ভয়েই আত্মগোপন করেছে। তো সেটাই বলা হচ্ছে পুলিশ হ্যাভ ম্যানেজড, অর্থাৎ পুলিশ কোনো ক্রমে ম্যানেজ করতে পেরেছে, সন্ধান পেয়েছে এবং অ্যারেস্ট করেছে, তাকে ধরতে পেরেছে। ফাউন্ড, এখানে ট্রেস বলতে ফাউন্ড, কাকে পেয়েছে? দ্য ব্রাইডগ্রুম, সেই হাজব্যান্ডকে, ফ্রম হিজ বোল্ট হোল, অর্থাৎ ওই তার যে লুকোনো আস্থানা, ঠিক আছে। কিছু না পারলে ওই কোনো রিলেটিভ হাউস টাউস কিছু একটা লিখে দিও, বা আরেকটি শব্দ আছে হাইড, হাইডিং প্লেস, এরকম কিছু লিখতে পারো। হাইডিং প্লেস ভালো লাগবে না। একটি শব্দ আছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, এনিওয়ে পরে মাথায় আসলে আমি বলে দিচ্ছি। আরও একটি শব্দ বোল্ট হোল যদি কঠিন মনে হয় তার পরিবর্তে ব্যবহার করতে পারো। খেয়াল করে দেখো আমি নেক্সট মর্নিং লিখেছি কেন, কারণ ঘটনাটা ঘটেছে হচ্ছে রাতে, এবং সেখানে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে তার আত্মীয়রা, তার ইনলস, শ্বশুরবাড়ির লোকজন, তার মানে তার মধ্যে স্বামীও থাকতে পারে, পালিয়ে গেছে। তাহলে আমি যদি এখানে নেক্সট মর্নিং না দিতাম, তাহলে একটা অদ্ভুত অক্সিমোরন তৈরি হতো। কি মনে হতো যে স্যার ও তো পালিয়ে গেছে, তাহলে আপনি আবার বলছেন যে পুলিশ তার সন্ধান পেয়েছে। তো এখানে আমি নেক্সট মর্নিং দিয়ে বোঝাতে চাইলাম সে ওই রাতে, যেদিন ঘটনাটা ঘটেছে সেই রাতে পালিয়ে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা তোমার পুলিশ তাকে কোনোভাবে ম্যানেজ করতে পেরেছে, তাকে, তার যে ডেরা, তার যে লুকোনোর আস্তানা, এই শব্দটা একটু মাথায় রেখো, বোল্ট হোল, তো সেখান থেকে তাকে ধরতে পেরেছে। এই জন্য নেক্সট মর্নিং এই অ্যাডভার্ব অফ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য অ্যাকিউজড, আচ্ছা দ্য অ্যাকিউজড বলতে কাকে বোঝাচ্ছে? তার হাজবেন্ডকেও বোঝাতে পারে, আবার তার বাকি সব লোকজনকেও বলতে পারে। তো সাধারণত কোনো অ্যাজেক্টিভের আগে দা ব্যবহার করলে আমরা কিন্তু সেটাকে প্লুরাল হিসেবে ট্রিট করি। যেমন ধরো পুওর পারসন ইজ, কিন্তু দা পোর আর। তার মানে যখন পুওর বলো, কাইন্ড বলো, রিচ বলো, ব্লাইন্ড বলো, এগুলোর আগে দা ব্যবহার করলে সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত হয়। তার সাথে আমরা প্লুরাল ব্যবহার করে থাকি, ভার্ব যে ফর্মটা ব্যবহার করি সেটা প্লুরাল ভার্ব ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে অ্যাকিউজ তো শুধুমাত্র তোমার বর নয়, তার শ্বশুর শাশুড়িও থাকতে পারে, তার মানে যদি পাত্রের বোন থাকে সেও থাকতে পারে।
তো এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছি অ্যাজ এক্সপেক্টেড। খেয়াল করে দেখো, যদি তোমাকে ধরা হয় তুমি তাকে খুন করেছো, তুমি কি বলবে হ্যাঁ আমি খুন করে নিয়েছি? অত সোজা? সবার প্রথম মানুষ ভয়ে কি বলবে, না আমি করিনি, ও সুইসাইড করেছে। তাহলে ও ওটাকে সুইসাইড কেস হিসেবে সাজানোর চেষ্টা করেছে। তাহলে সেটাকে কি লিখেছি? লিখেছি হচ্ছে দ্য অ্যাকিউজড অ্যাজ এক্সপেক্টেড আর ট্রাইং টু ফ্যাব্রিকেট। এখানে ফ্যাব্রিকেট না চাইলে তুমি মেকআপ বা মেড আপ স্টোরিজ বলা হয়। মেড আপ স্টোরি বলতে বোঝায় হচ্ছে আজগুবি গল্প বা আষাঢ়ে গল্প বা বানানো গল্প। অথবা ফ্যাব্রিকেট শব্দটা ভার্ব হিসেবে এখানে একদম সুইটেবল। ফ্যাব্রিকেট মানে গল্প বানাচ্ছে। কি গল্প বানাচ্ছে দেখো, ফ্যাব্রিকেট স্টোরিজ টু ডাইভার্ট অ্যান্ড ডাইলিউট দ্য ম্যাটার বাই কলিং ইট আ মেয়ার কেস অফ সুইসাইড। এই সেন্টেন্সটা পড়ানোর আগে আমি দু তিনটে শব্দের মানে বলে দিই। সবার প্রথম হচ্ছে ফ্যাব্রিকেট, দু নম্বর হচ্ছে ডাইভার্ট। ডাইভার্ট তোমরা জানো। ডাইলিউট, ডাইলিউট তরল করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, আরেকটা হচ্ছে মেয়ার, এইটার কথা বলছি। ফ্যাব্রিকেট বলতে বোঝায় হচ্ছে বানানো গল্প, অর্থাৎ গল্প বানাচ্ছে কিসের জন্য? ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং ডাইলিউট করার জন্য, মানে বিষয়টার যে ইম্পর্টেন্স সেটাকে হ্রাস করার জন্য। কিসের জন্য? দ্য ম্যাটার বাই কলিং ইট, এবং এই ঘটনাটাকে বলছে আ মেয়ার কেস অফ সুইসাইড। মেয়ার বলতে বোঝায় হচ্ছে আনমিক্সড, মানে এটা সুইসাইড ছাড়া আর কিছুই না, একটা লেস ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা এটা নিয়ে ফালতু মাথা ঘামাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা মেয়ার শব্দটাকে ব্যবহার করেছি, আ মেয়ার কেস অফ সুইসাইড। তারপর কি বলেছি? দ্য ইনভেস্টিগেটিং অফিসার হ্যাজ অ্যাসিওর্ড দ্য বিরেফড ফ্যামিলি। বিরেফড ফ্যামিলি কাকে বলে? এটা তোমরা যারা এসএসসি পড়ছো তারা দেখবে ইয়েতেও পাবে, ব্ল্যাক বুকেও পাবে, আবার তোমার এসপি বক্সিতেও পাবে বা অন্যান্য বইতেও পাবে, যে নিজের খুব প্রিয়জনকে হারিয়েছে। ঠিক আছে, এটা ভোক্যাব হিসেবেও ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিরেফড ফ্যামিলি। তাহলে বিরেফড ফ্যামিলি বলতে কিন্তু এখানে ওই মেয়েটির পরিবারের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে? দ্য ইনভেস্টিগেটিং অফিসার, তারও তো মানে একটা দায় থাকবে যে আপনি নিশ্চিন্ত থাকুন আমি কিছু না কিছু করব, তো সেটাই বলছে। দ্য ইনভেস্টিগেটিং অফিসার হ্যাজ অ্যাসিওর্ড দ্য বিরেফড ফ্যামিলি দ্যাট দে উইল টেক আ হার্ড লাইন অন। আচ্ছা, এখানে না এই হার্ড লাইন ওয়ান, এটা একটা ইডিয়াম ব্যবহার করেছি। না চাইলে তুমি নিতে পারো টেক বা টুক মেজার, টেন্স অনুযায়ী, বা স্ট্রিনজেন্ট অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন, এরকম কিছু ব্যবহার করতে পারো। অথবা আ হার্ড লাইন অন, মানে একদম ঠিকঠাক মতো কারবাই করবে, কোনো মানে খামতি হবে না। তো এটাই আমি একটা ছোট্ট ইডিয়াম ব্যবহার করেছি। তবে হ্যাঁ, দেখবে ইডিয়াম যেন প্রক্ষিপ্ত না হয়। মনে করো তোমাকে রাস্তার সমস্যা লিখতে দিয়েছে, তুমি ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করবে বলে বৃষ্টি পড়ালে তারপর তুমি ক্যাটস অ্যান্ড ডগ করলে, তো এতটা তোমার মানে ইম্পোজ করার বা আরোপিত করার বা প্রক্ষিপ্ত করার দরকার নেই। যদি ইডিয়াম ব্যবহার করার জায়গা থাকে করবে, আদারওয়াইজ করবে না। তবে টু মাচ ইডিয়াম কিন্তু রিপোর্টের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে। একটা দুটো, মানে দ্যাট ইজ অল। তাহলে কি বলছে? দ্য ইনভেস্টিগেটিং অফিসার হ্যাজ অ্যাসিওর্ড দ্য বিরেফড ফ্যামিলি দ্যাট দে উইল টেক আ হার্ড লাইন অন দ্য অ্যাকিউজড, অর্থাৎ যাদের অভিযোগ জানানো হয়েছে তার মধ্যে একজনকে ধরতে পেরেছে, বাকিদের পারেনি। ইফ দ্য ইনকোয়ারি ফাইন্ডস দেম গিল্টি, অর্থাৎ যদি তারা এই পুছতাছ বা দেখা যায় এই প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কেউ ছাড় পাবে না। তাহলে এইটা হলো হচ্ছে আমাদের মোটামুটি লেখা। ক্লার্কশিপের থেকে একটু বেশি আছে, মিসলেনিয়াসের থেকে একটু কম আছে। যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাও এর সাথে এই দু চারটে পয়েন্ট অ্যাড করে নিতে পারো। এর মধ্যে দু একটা পয়েন্ট মানে ডেটা যেগুলো আমি পেপার থেকেই তুলেছি, আমি জাস্ট লাইনগুলো রিড করে যাচ্ছি। যেমন মাঝখানে ঢোকাতে পারো হার হাজব্যান্ড, ইট ওয়াজ ওয়েল নোন বিং দ্য মাদার্স প্যাম্পার্ড অ্যান্ড স্পয়েলড সন, অর্থাৎ তার যে স্বামী সে হচ্ছে মায়ের একেবারে লাডলা, প্যাম্পার্ড বলতে লাডলা যাকে বলা হয়, এবং স্পয়েলড ব্রিড বা সন মানে নষ্ট হয়ে যাওয়া ছেলে। অলওয়েজ স্টুড সাইলেন্ট ডিউরিং দ্য ওয়ার্ডি ওয়ার্ড দ্য লেডিজ এঙ্গেজ ইন ইভেন সো অফেন, অর্থাৎ যখন শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া হচ্ছিল সে তখন মানে চুপ থাকতো, কোনো সময় ইন্টারফেয়ার করতো না, এবং নতুন বউকে পুরনো শাশুড়ির কাছে ফেলে দিত। ঘটনাটা এটা। আচ্ছা, দু নম্বর কি লিখেছি আরেকটা চাইলে তুমি লিখতে পারো। পুলিশ, এটা কিছু একটা মিসিং হয়ে গেছে, যাই হোক। কন্ট্রাডিং টু দ্য এক্সিস্টিং ল দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইডগ্রুম ইনসিস্টেড অন আ ভেরি জেনারেস ডাউরি অ্যান্ড রিসিভ দ্য সেম অ্যাজ ওয়েল, অর্থাৎ ডাউরি পায়নি যে তা নয়,
চেয়েছে পেয়েছে, কিন্তু পরে হয়তো ওটা আরও বেশি ডিমান্ড করেছে। 3 নম্বর পয়েন্ট কি, টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্রাইড হেইলড ফ্রম আ বেটার অফ ফ্যামিলি। বেটার অফ মানে ভালো পরিবার, মানে আর্থিকভাবে সচ্ছল, তার মানে কন্যার পরিবার টাকা পয়সাওয়ালা। অ্যান্ড ওয়িং টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্রাইডগ্রুম ডিড নট হোল্ড আ ওয়েল পেইং জব, মানে বরের অতটা ইনকাম নেই, দ্য মাদার ইন ল ডিসাইডেড আপন বুলিং দ্য ব্রাইড ফর মানি অ্যাজ অ্যান্ড ওয়েন শি প্লিজড। অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটা রিজন ঢোকাতে পারো, যদি শব্দ বাড়াতে হয় 200 শব্দে নিয়ে যেতে হয়, যে দেখা যাচ্ছে যেহেতু মেয়েটির পরিবার সচ্ছল এবং মানে রিচ, এবং তার যে স্বামী সে তেমন কিছুই করে না, তো যখন ওই শাশুড়ির যখন যেমন মনে হতো তাকে বুলি করতো, উত্তক্ত করতো, বাজে কথা বলতো, যখন যেমন চাইতো, এটাকেই বলা হয়েছে অ্যাজ অ্যান্ড ওয়েন শি প্লিজ, সে তার নিজের খেয়াল খুশি মতো। তারপর কি বলছে, দ্য ভিকটিমস ফাদার ফাইল্ড আ কেস অ্যাকিউজিং দ্য সান ইন ল অ্যান্ড হিজ পেরেন্টস, সেইড দ্য অফিসার ইনচার্জ। তার মানে এখানে তুমি পুলিশ কেসের ব্যাপারটা যে তার পরিবার থেকে করেছে এটাও অ্যাড করে দিতে পারো। আচ্ছা, এটা আমি একদম টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি, হ্যাঁ, এই পয়েন্টটা একদম হুবহু কপি করেছি, কারণ ডেটা তো আর আমি অত জানি না। তো ওখানে বলছে 60 years আফটার পার্লামেন্ট enacted দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট অ্যান্ড 60 years after the Protection of Women from Domestic Violence Act came into existence by force, dowry deaths continue টু প্রলিফেরেট মানে এখনো বেড়ে যাচ্ছে, উত্তর মানে হাইক হচ্ছে, সার্জ বলা হয় ইংরেজিতে, কোনো কিছু বেড়ে যাওয়াকে সার্জ বলতে পারো, ইনক্রিজ করছে এই অর্থে। আরেকটা পয়েন্ট তুমি লিখতে পারো, ইন্ডিয়া হ্যাজ অ্যান অ্যালার্মিং ট্রেন্ড অফ ডাউরি ডেথ অ্যাকর্ডিং টু উইচ 20 women die every day as a result of dowry related harassment, either murdered or compelled to commit suicide। তাহলে এখানে আরও একটা যেটা, এটাও আমি নিউজ পেপার থেকে দিয়েছি, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন 20 জন মহিলা বা মেয়ে ডাউরি বা তোমার এই ডাউরি সিস্টেমের শিকার হচ্ছে, পণ প্রথার বলি হচ্ছে, হয়তো তাদেরকে মেরে ফেলা হচ্ছে অথবা বাধ্য করা হচ্ছে সুইসাইড করার জন্য। তো আমি আজকে চেষ্টা করলাম মোটামুটি একটা রিপোর্ট রাইটিংয়ের স্টাইল এবং প্যাটার্ন দুটো নিয়েই আলোচনা করার। এছাড়াও অনেক কথা থাকে, সংক্ষিপ্ত সেশনে এতটাও আলোচনা করা সম্ভব নয়। প্রসঙ্গত বলে রাখি, আমার অনলাইন ব্যাচ আর অফলাইন ব্যাচ শনিবার থেকে সোনারপুরে শুরু হচ্ছে দুপুর 2টো, আর গত সপ্তাহের রোববার বেলঘড়িয়াতে শুরু হয়েছে, সেটাও দুপুর 2টো থেকেই। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারো, যদি মনে হয় যে অফলাইনে ক্লাস করবে বা অনলাইন আছে সেই ব্যবস্থাও আছে, আমাকে কল করে নেবে। এটা আমার ফোন নাম্বার 9163228262। ঠিক আছে, এটা আমার ফোন নাম্বার, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, অনেক সময় কল করলে হয়তো আমি রিসিভ করতে পারি না, হোয়াটসঅ্যাপ করলে আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো, দরকার হলে আমি কল ব্যাক করে নেব। অফলাইন সেন্টার কোথায়? অফলাইন হচ্ছে বেলঘড়িয়া আর হচ্ছে সোনারপুর, এই দুটো জায়গায় শুরু হয়েছে। অনলাইনে 2 সপ্তাহ আগে অলরেডি শুরু হয়ে গেছে, ফিস টিস কোনো হিডেন এজেন্ডা নেই। অনলাইনের ক্ষেত্রে বাংলা ইংলিশ এককালীন হচ্ছে 2000 টাকা 8 মান্থের জন্য, আর অফলাইনের জন্য বাংলা ইংরাজি 600 টাকা পার মান্থ। ঠিক আছে, বাংলাটা করাবে হচ্ছে অমিত সেন স্যার। এইটা হচ্ছে বিষয়। আশা করি সেশন কেমন লাগলো জানিও, দরকার হলে লেখাটাকে পজ করে টুকে নিও। ভালো থেকো সবাই।